ঢাকার ২ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সব এলাকায় শতভাগ বর্জ্য সরানোর দাবি করলেও সকালে দেখা গেছে ভিন্ন চিত্র। বিভিন্ন এলাকায় রাস্তার পাশে এখনও ময়লা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। কোথাও কোথাও স্তূপ করে রাখা হয়েছে, বর্জ্য ছড়াচ্ছে দুর্গন্ধ। সড়কে চলাচলে ভোগান্তির অভিযোগও করেছেন অনেকে। সকালে বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কর্মীদের কার্যক্রম তেমন দেখা যায়নি, তবে বেলা বাড়ার সাথে সাথে তাদের তৎপরতা বেড়েছে। এর আগে শনিবার রাত ৯টার দিকে দক্ষিণে এবং রাত 10:30টার দিকে উত্তর সিটিতে শতভাগ বর্জ্য সরানোর কাজ শেষের দাবি করেছিল সিটি কর্পোরেশন। প্রায় 20,000 কর্মী এই পরিচ্ছন্নতায় কাজ করছেন। পরিষ্কার হয়েছে মোটামুটি, কিন্তু রক্ত, কিছু কিছু বজ্র, চর্বি এগুলো রয়ে গেছে। গন্ধে হাঁটা যাচ্ছে না রাস্তায়। ব্লিচিং পাউডার দিছে, তারপরেও দেখা যাচ্ছে যে গন্ধ মাছি উঠতেছে, রক্ত জমে জমে রয়েছে। পরিষ্কার করলে তো এটা রাস্তা দেখবে যে সারা রাস্তা ময়লা গোফর, এটা তো গন্ধ হয়ে হেগো গাছে যদি না লাগে তখন আমরা কমু কি? পাবলিকের কোনো দাম আছে এই দেশে? সিটি কর্পোরেশন থেকে আমি যেটা সংবাদ মাধ্যমে জানতে পারছি যে ওরা আলটিমেটাম দিচ্ছে 12 ঘন্টার মধ্যে সব পরিষ্কার করে ফেলবে। এখানে তো 12 ঘন্টা পরেও দেখতেছি যে পরিষ্কার করা হয়নি। এখানে রাস্তায় যাওয়া আসা অনেক গন্ধ লাগে, বা ধরেন অনেক লোকজন আছে যাদের বিভিন্ন অসুখ আছে, বাজে গন্ধ হলে তাদের আজমা, অ্যালার্জি এগুলো উঠে। সকাল থেকে গন্ধ আমরা তো কিছু পাইছি মনে করেন, তারপরে একটু পানি টানি মারলে ক্লিয়ার হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এই মুহূর্তে রমনা থেকে আমার সাথে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, সকাল থেকে তো মোটামুটি ঢাকার অনেকগুলো এলাকা ঘুরলেন, বেশ কিছু জায়গায় ধীরে ধীরে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে, আবার সকাল থেকে সে চিত্রও দেখিয়েছেন। এখন কি অবস্থা? দেখুন, আমি সকাল থেকে আসলে বেশিরভাগটা সময় 12টা পর্যন্ত আসলে ঢাকা উত্তরে ছিলাম। এরপরে আমি ঢাকা দক্ষিণের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে চলে এসেছি। সেই এলাকাগুলোতে এসে যেটি আসলে দেখতে পাচ্ছি যে ঢাকা উত্তরের চেয়ে ঢাকা দক্ষিণে আসলে কিছুটা তুলনামূলকভাবে আসলে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। যদি আমরা দেখে থাকি যে উত্তরে আমরা যেমনটি আসলে বেশ কিছু স্তূপ দেখেছিলাম, তো সেই জায়গায় আসলে ঢাকা উত্তরে ঢাকা দক্ষিণে আমরা খুব বেশি স্তূপ দেখিনি, আমরা ছড়িয়ে ছিটিয়ে বর্জ্য পড়া দেখছি। ঢাকা উত্তরেও আমরা বেশ কিছু এলাকায় এরকম ছড়িয়ে ছিটিয়ে বর্জ্য থাকা দেখেছি। ঢাকা দক্ষিণে আমরা যেটি আসলে সংবাদ পেয়েছিলাম যে সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা তারা আসলে বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন এবং পরিদর্শন করে যেখানে যেখানে বর্জ্য পাওয়া যাচ্ছে সেখানকার বর্জ্যগুলো অপসারণ করা হচ্ছে। ঠিক আমরা সংবাদের জন্য এই জায়গাটিতে রমনাটিতে আসলে অবস্থান করছিলাম, ঠিক সেই সময় আমরা এসে দেখলাম যে প্রশাসক এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা তারা এই এলাকাটিতে এসে যখন আসলে বর্জ্য দেখলেন, ঠিক তখনই আসলে তারা আবার তাৎক্ষণিকভাবে একটি বর্জ্যর গাড়িকে আসলে এনে সেইটি আসলে পরিষ্কার করছেন। তো আমরা একটু আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে আসলে একটু জানতে চাই যে আপনাদের তো আসলে এই বর্জ্য ব্যবস্থাপনার আগে দাপ্তরিক কাজগুলো আসলে হচ্ছে বন্ধ ছিল, তো সেই জায়গায় এবারকার বর্জ্য ব্যবস্থাপনা কোনো প্রভাব পড়েছে কিনা? যে ছড়িয়ে ছিটিয়ে কিছু বর্জ্য দেখছি, আপনি সকাল থেকে ঘুরছেন, আপনি আসলে কি দেখলেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে প্রায় 18 দিন আমাদের অফিস বন্ধ ছিল। এটা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল যে আমরা ঈদের যে বিশাল বর্জ্য তৈরি হবে সেটা পরিষ্কার করতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং আমাদের সম্মানিত সচিব মহোদয় তাদের দিক নির্দেশনা এবং বিশেষ করে আমার যারা গ্রাউন্ড স্টাফ তাদের অক্লান্ত পরিশ্রম, বৃষ্টি উপেক্ষা করে তাদের ঈদের যে আনন্দ সেটাকে বিসর্জন দিয়ে, প্লাস ঢাকাবাসী যারা এই দক্ষিণ ঢাকায় বসবাস করেন সম্মানিত নাগরিকদের সহযোগিতায় এবং আপনাদের মিডিয়ার সহযোগিতায় আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যে 12 ঘন্টা সময় দিয়েছিলাম সেই 12 ঘন্টার সময়ের পূর্বেই, অর্থাৎ আমরা 8 ঘন্টার ভিতরে আমরা সমস্ত ময়লা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। এবং গতকালকের প্রথম দিনে কোরবানিতে প্রায় 1,33,000 পশু আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানি হয়েছে এবং এ যাবৎ যে প্রাপ্ত তথ্য আমরা প্রায় 14,000 মেট্রিক টন বর্জ্য আমরা আমাদের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে গিয়েছি। আপনি তো সকাল থেকে ঘুরছেন, যে কিছু কিছু জায়গায় বর্জ্য দেখলেন, এই জায়গাগুলো আসলে কিভাবে তখন তাৎক্ষণিকভাবে ম্যানেজমেন্ট করছেন? এটা আজকেরও যেহেতু বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন অঞ্চলে কোরবানি হয়েছে, আমি ঢাকার বিভিন্ন অঞ্চল ঘুরতেছি। কিছুক্ষণ আগে আমি পুরান ঢাকায় গিয়েছিলাম, এখন যেমন এখানে এসেছি। তো আজকেরও বেশ কয়েকটি জায়গায় কোরবানি হচ্ছে, তো সেই ময়লাগুলো এখন বিভিন্ন জায়গায় আসতেছে এবং আমি যখন যেখানে দেখতেছি সাথে সাথে আমি আমার লোকজনকে কল করতেছি এবং তারা এসে নিয়ে যাচ্ছে। দেখেন এখনো এখানে তারা কাজ করতেছে। তো এবং এটা আমাদের রেসপন্স টিম যে কোনো জায়গাতে উইদিন 5 to 10 মিনিটসে চলে আসে। যেখানে আমি ময়লা দেখি সাথে সাথে তাদেরকে ডাক দেই এবং তারা চলে এসে ময়লাটা ক্লিন করে নিয়ে যাচ্ছে। এবং আমাদের সমস্ত যানবাহন সবগুলোর অ্যাক্টিভ আছে, সবাই আমাদের যানবাহন চলে আসতেছে।
এবং তারা পরিষ্কার করার জন্য উৎসাহিত আর কি, কোনো অসুবিধা নেই আমাদের। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলছিলেন যে যেখানেই আসলে তারা বর্জ্য পাচ্ছেন ঠিক সেই জায়গা থেকে আসলে বর্জ্যগুলো অপসারণ করা হচ্ছে এবং তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন বলে কিন্তু আসলে আমরা দেখতে পেলাম। তো আমার কাছে রমনা থেকে এটি ছিল এখনকার সবশেষ। রাজধানীর রমনা থেকে সেখানে বর্জ্য অপসারণের আজকের কর্মসূচি সে খবর জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। দেশে আবারও বাড়ছে করোনার প্রকোপ। গত 24 ঘন্টায় 43 জনের পিসিআর ল্যাব টেস্টে 2 জনের করোনা ধরা পড়েছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজন মারাও গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত এপ্রিল মাসে দেশে 23 জন করোনায় আক্রান্ত হয়েছেন, কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 86 জনে। এমন অবস্থায় আবারও মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এরই মধ্যে বিভিন্ন জেলায় করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় ঈদে ট্রেনে ফিরতি যাত্রায় সবাইকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা সংক্রমণের আবার বাড়তে থাকায় সেই খবরের বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি রাজধানীর শ্যামলী থেকে যোগ দিচ্ছেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনা সংক্রমণের সেই সময়গুলোতে আপনাকে আমরা নিয়মিত দেখতাম, এই তথ্যগুলো আমাদেরকে দিতেন। এখন আবার নতুন করে শুরু হলো। একটু জানতে চাই যে কতটা আসলে আশঙ্কাজনক এবার এখন পর্যন্ত যে তথ্য আপনারা পাচ্ছেন, বা এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার মতো কিনা? ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। সবাই তো ঈদের আসলে এই ছুটিতে সবাই তো দেশ যার যার এলাকায় নিজের এলাকায় ঈদ করতে গিয়েছে। আসলে ইদানিং তো আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ সব বেশ কয়েকটি দেশে কিন্তু আসলে এই যে করোনার যে সাব ভেরিয়েন্টটা নতুন, সেটার কিন্তু সংক্রমণটা বৃদ্ধি পেয়েছে, যার জন্য কিন্তু আমরা সতর্কতা হিসাবে সমস্ত পোর্ট অফ এন্ট্রি যেগুলো আছে আমাদের নৌবন্দর, বিমানবন্দর এবং স্থলবন্দর সব জায়গায় কিন্তু আমাদের থার্মাল স্ক্যান থেকে শুরু করে যেটা আমাদের দরকার হেলথ ডেস্কটা চালু করা, সেটা কিন্তু চালু আছে। এবং সরকারি ব্যবস্থাপনার মধ্যে যতগুলো আমাদের হাসপাতাল আছে জেলা উপজেলা লেভেলে ঢাকা শহরে, সবগুলো কোভিডের জন্য আলাদা করে কর্নার খোলা আমাদের প্রিপারেশনের মধ্যে থাকবে। কারণ যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে যাতে আমাদের কোনো রোগী যাতে খারাপ অবস্থার মধ্যে না যায়, সেই জন্য কিন্তু আমাদের আগে থেকে প্রিপারেশন ছিল এবং সেটাকে জোরদার করার জন্য আপনারা জানেন যে অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যত থেকে নির্দেশনা আসছে। কারণ এখন যেহেতু সবাই ঢাকার বাইরে থেকে আবার ফিরবে ঈদের পরে, তখন যাতে জনসমাবেশের মধ্যে বেশি না যায় এবং যখন বের হচ্ছে বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলা, যেটা আমরা আগেও জানতাম কোভিডের সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, যেমন বাইরে বের হলে মাস্কটা পরিধান করা এবং সাবান দিয়ে 20 সেকেন্ড ভালো মতো হাতটা ধৌত করা, এই জিনিসগুলো আসলে আবার চালু করতে হবে। কারণ যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের এই যাতে কোনো মানুষ যাতে মারা না যায়, ঝুঁকিটা না পড়ে, সেই জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করা। সবাইকে বলবো যে আতঙ্কিত হবেন না, হয়তো বা কমে যেতেও পারে, কিন্তু এই জুন জুলাই মাসে কিন্তু সংক্রমণটা প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে এটা বেড়ে যাচ্ছে। তারপরে যেহেতু পার্শ্ববর্তী এলাকায় অনেক দেশে কিন্তু ছড়িয়ে পড়ছে, সেই জন্য আমাদের একটু সতর্কতা হিসাবে আমাদের যেগুলো করা দরকার, জনগণ সচেতন হওয়া দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার, বাসাটা আশপাশটা, কারণ ডেঙ্গু তো আমাদের আছে জানেন। তো সবকিছু মিলে যখন কেউ অসুস্থ হয়ে পড়বে অবশ্যই তাকে হলো যে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যদি খুব অসুস্থ পায় হাসপাতালে ভর্তি হবে, অল্প হলে বাসা থাকবে এবং তাকে আলাদা করে আইসোলেশনে রাখতে হবে। এই বিষয়গুলো তো আগে থেকে সবাই জানে, কোভিডের সময় আসলে সবাই আবার আগের মতো সবাই মাস্ক ব্যবহারটা করাটা জরুরি, তাই তো? অবশ্যই, কারণ যদি সংক্রমণটা এড়িয়ে চলতে হবে, কারণ যেহেতু পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে অনেক দেশে কিন্তু সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে অ্যালার্ট তো অবশ্যই থাকতে হবে সবাইকেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে বিস্তারিত জানানোর জন্য। এবার কমলাপুর থেকে আমাদের সাথে সরাসরি আছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, আমরা ডাক্তারের কথা শুনছিলাম, একটু আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই যে রেলপথ মন্ত্রণালয় সবাইকে বাড়ি থেকে ফেরার সময় অন্তত মাস্ক ব্যবহার করতে বলেছেন। তা 2-3 দিন আগে যখন সবাই বাড়ির দিকে গেলেন একেবারে গাদাগাদি ঠাসাঠাসি করে রেলের মধ্যে, তখন কেন এই সতর্কবার্তা দেওয়া হলো না বা দিলেন না? ঠিক একই প্রশ্ন কিন্তু আসলে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমি তেমনটাই বলবো। কারণ যে সময়ে আসলে যাত্রী চাপ থাকে রেলে, তখন কিন্তু আসলে এ ধরনের কোনো উদ্যোগ আমরা দেখিনি। কারণ আমি ঠিক টানা আসলে আমরা কিন্তু এই কমলাপুর রেলওয়ে থেকে আসলে যাত্রীরা যে রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে যে যাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আমরা কাভার করেছি এবং সেই সময় কিন্তু আমরা আসলে এ ধরনের কোনো নির্দেশনা দেখিনি। আমি যদি আপনাকে এখন একটু দেখাই, জাস্ট আমার ঠিক পেছনেই কিন্তু আসলে কমলাপুর রেলওয়েতে ঢোকার যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ দিয়ে কিন্তু আসলে যে সকল যাত্রীরা আজকে পর্যন্ত ঢাকা ছেড়ে যাচ্ছেন বা দেশের বিভিন্ন জায়গায় যারা চলে যাচ্ছেন, তাদের আসার পথ কিন্তু ঠিক এটাই এবং একটাই মাত্র এখানে প্রবেশ পথ খোলা রয়েছে এবং সেখানে কিন্তু আমরা
এখানে যে টিসি অফিস, সেই টিসি অফিসের যে বেশ কিছু লোকজন এখানে রয়েছেন, তারাও কিন্তু আছেন এবং আনসার বাহিনী আছেন। কিন্তু করোনা সংক্রান্ত কিংবা মাস্ক পরিধান করা সংক্রান্ত বিষয়ে যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো নির্দেশনা আসলে তারা জানেন না। আমি কথা বলেছিলাম তাদের সাথে। আর আরও একটি বিষয় আপনাকে আমি জানাই যে আসলে কমলাপুর রেল স্টেশনের যে স্টেশন মাস্টার, তার সাথে আমার কথা হয়েছে এবং তাকে আমি এই বিষয়টি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে রেলওয়ে কর্তৃপক্ষ যে আসলে আপনাদেরকে এই ধরনের নির্দেশনা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আসলে আপনাদের কি অবস্থা আপনারা গ্রহণ করলেন। কিন্তু তিনি আসলে বলেছেন যে আসলে তিনিও এই বিষয়টি একটি টিভি স্ক্রলের মাধ্যমেই আসলে জানতে পেরেছেন, কিন্তু তার কাছেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক যে কোনো চিঠি পৌঁছানোর যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু তার কাছে এখন পর্যন্ত পৌঁছায় নাই। যে কারণে আসলে অফিসিয়ালি বা আসলে আনুষ্ঠানিকতার সহিত যে ধরনের যেসব কার্যক্রম চালু করা প্রয়োজন, সেগুলো আসলে তারা এখনো চালু করতে পারেনি। আরও একটি কথা তিনি জানালেন যে আসলে যেহেতু ঈদের সময় ছুটির কারণে অনেক কর্মকর্তা কর্মচারীরা আসলে এখানে নেই, যে কারণে আসলে সেই বিষয়গুলোর জায়গা থেকে তারা যে তাৎক্ষণিকভাবে কোনো উদ্যোগ গ্রহণ করবে, সেটিও তারা করতে পারছেন না। তো এই পর্যায়ে আসলে এই পরিস্থিতি আমরা আসলে এখানে আপাতত দেখতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। কমলাপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। এদিকে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে গেছে অনেক মানুষ। পরিবার, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন শুরুতেই রাজধানীর মিরপুর থেকে চিড়িয়াখানার খবর নিয়ে আছেন মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আপনি সকাল থেকে দেখাচ্ছিলেন বেশ ভিড় চিড়িয়াখানায়। এবার ঈদে ৫-৬ লাখ লোকের সমাগমের মানে ধারণা কর্তৃপক্ষের, আপনি একটু জানাবেন বাকিটা। এখন কি অবস্থা? গরম কিন্তু প্রচণ্ড। আপনার শেষ কথা দিয়ে শুরু করি। আসলে অনেক গরম এবং বৈরী আবহাওয়া বলা যেতে পারে, যে কখন গরম বেশি, কখনো আবার বৃষ্টি হচ্ছে এবং আকাশ কিন্তু মেঘলা বলা যেতে পারে, যে কোনো সময় বৃষ্টিও হতে পারে। অনেকটা হাঁসফাঁস করছে যারা মিরপুর এই জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থী হিসেবে প্রবেশ করেছে। অনেকের সঙ্গে কথা বলছি, তারা কিন্তু বেশিক্ষণ আসলে ঘোরাফেরা করতে পারছে না। অনেকেই একটু ঘুরে ফিরে আবার বসে যাচ্ছেন, পানি খাচ্ছেন, যে কারণে অনেকে হাঁসফাঁস করছে। এই দৃশ্য কিন্তু আমরা দেখেছি। তবে এখন আবার আকাশ কিছুটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টিও হতে পারে। সুতরাং এই যে বৈরী আবহাওয়া এবং যে দীর্ঘ ছুটি, এই দীর্ঘ ঈদের ছুটির জন্য অন্যবারের তুলনায় এবার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। এবং একই সঙ্গে যিনি বলছেন যে বরাবরের মতোই ঈদের পরের দিন দর্শনার্থীর সংখ্যা সবসময় বেশি হয়, যেটি গতবার প্রায় 2 লাখের কাছাকাছি ঈদের দ্বিতীয় দিন লোক সমাগম হয়েছিল, যেটি আজকে ধারণা করা হচ্ছে সেটি সেই সংখ্যা ছাড়িয়ে না গেলেও লক্ষাধিক লোক প্রবেশ করবে বলে এখানকার যারা কাজ করেন বা যা চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন। একই সঙ্গে যে কথাটি বলতে চাই তা হলো যে বরাবরের মতোই আপনি জানেন যে রাজধানীতে বিনোদন কেন্দ্র একদম অপ্রতুল, সেই জায়গায় চিড়িয়াখানা পরিবার পরিজন সহ সব বয়সী মানুষের সমাগম কিন্তু এই ঈদের ছুটিতে দেখা যায়। এবং একই সঙ্গে বলা যেতে পারে যে একেবারে রাজধানী সহ রাজধানীর আশেপাশের যে এলাকাগুলো আছে, সেই এলাকা বা জেলাগুলো থেকেও কিন্তু দর্শনার্থী এসেছেন। অনেকেই দেখেছি যে গাজীপুর, নারায়ণগঞ্জ থেকেও কিন্তু এসেছেন পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে শিশুদের নিয়ে। এবং যারা নিয়ে পিতামাতা অর্থাৎ অভিভাবক যেটি বলছেন যে তারা বই পুস্তকে আসলে এই সকল পশু পাখিদের দেখে অভ্যস্ত, কিন্তু জাতীয় চিড়িয়াখানায় যে তারা সরাসরি দেখছে, প্রত্যক্ষভাবে দর্শন করছেন, যে কারণে শিশুরা তাদের যে মানসিক বিকাশ সেটিও ভালোভাবে হবে বলে অভিভাবকরা মনে করছেন। এবং বরাবরের মতোই যেটি দেখা যাচ্ছে যে এই মিরপুর জাতীয় চিড়িয়াখানায় লোক সমাগম, সেই লোক সমাগম কিন্তু সময় যত গড়িয়ে যাচ্ছে, এখন দুপুর বিকাল নাগাদ ধারণা করা হচ্ছে যে এই উপচে পড়া যে ভিড়, সেই ভিড়টি কিন্তু আরো বাড়বে। এবং যে ছুটির দিনগুলো আছে, সেই ছুটির দিনগুলোতেও কিন্তু দর্শনের সংখ্যা আরো বাড়তে থাকবে। আপনি থাকুন, আমরা একটু চিড়িয়াখানা থেকে এবার সরাসরি একটু ফ্যান্টাসি কিংডমে যাব। সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু রয়েছেন। বুদ্ধদেব, মোটামুটি লোক সমাগম ফ্যান্টাসিতে কেমন? আপনি আশুলিয়ার যেখানে আছেন, আর সব রাইডগুলোর ভাড়া আগের মতো আছে তো? টাকা নাকি বাড়ানো হয়েছে?
জাহিদুল বাশার, আমার সহকর্মী পারভেজ যেমনটি বলছিল যে সেখানে মেঘলা আকাশ, এই ফ্যান্টাসি কিংডমের এলাকাটা কিন্তু একদমই রৌদ্রোজ্জ্বল এবং গরম, তীব্র গরম, যে মানুষগুলো আসছে ঘেমে একদম নুয়ে পড়ছে। আর একটা বিষয় হলো, আপনি যেমনটি বলছিলেন যে এই 29 একর বিশাল জায়গাতে 39টি রাইড আছে, তার মধ্যে 3টি নতুন রাইড ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ সংযোজন করেছে। এখানে মানুষের ভিড় আছে, তবে উপচে পড়া যেমনটি বলা হয় তেমনটি আসলে হয়নি। একভাবে আমি দেখাতে চাই যে এখানে যে পরিবারগুলো এসেছে তাদের অধিকাংশই একজন দুইজন বাচ্চা সহ এসেছে, কেউ কেউ মা বাবাকে নিয়ে এসেছে, যারা বৃদ্ধ মা বাবা বাসায় না রেখে তাদেরও এই ঈদ আনন্দটা যেন উপভোগ করতে পারে সেই রকম একটি অবস্থা কিন্তু তারা তাদের পরিবার নিয়ে এসেছে। এখানে সবচেয়ে বেশি ওয়াটার কিংডম, আপনি জানেন যে ফ্যান্টাসি কিংডমের যে ওয়াটার রাইডটা সেইখানে আসলে ভিড়টা সবচেয়ে বেশি। এছাড়া রক অ্যান্ড রোল, টরেন্ডো 360 ডিগ্রি নামে একটি এখানে রাইড এনেছে কর্তৃপক্ষ। এই রাইডগুলোতে কিন্তু ভিড় এবং লম্বা লাইনও লেগে আছে। একটি বিষয় আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম যে উপচে পড়া ভিড় যেমনটি থাকার কথা তেমনটি নেই কেন, গরম একটি কারণ হিসাবে তারা বলছেন। এছাড়া কোরবানির ঈদের পরের দিন রোজার ঈদের চেয়ে একটু কম লোক সমাগম হয় এমনটি কর্তৃপক্ষ জানাচ্ছেন। তবে তারা আশা প্রকাশ করছেন যে ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ আজকে যদি এরকম সন্ধ্যার দিকে লোক সমাগম আরও বাড়বে এবং কাল এবং পরশু ভিড়টা ধীরে ধীরে বাড়বে বলে এমনটি আমাদের জানাচ্ছেন। এখানকার পর্যাপ্ত নিরাপত্তা কর্মী এখানে রয়েছেন। ওয়াটার পার্কে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেইখানে তাৎক্ষণিকভাবে তারা উদ্ধার করার জন্য, এবং এখানে অন্যান্য রাইডগুলোতেও আসলে মানুষের ভিড় আছে। এখানে পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসছে এবং তাদের আনন্দ দেওয়ার জন্য, এবং বাচ্চাদের আনন্দটাই তাদের ঈদ আনন্দের সবচেয়ে বড় পাওয়া বলে জানাচ্ছেন বাশার। বুদ্ধদেব কুণ্ডু এবং মাহমুদুল হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনারা দেখাচ্ছিলেন রাজধানীর বিনোদন স্পটগুলোর চিত্র। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আসন্ন লন্ডন সফরে তার সাথে বৈঠকের অনুরোধ করে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, দুর্নীতির অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি নিরসনে বৈঠক চেয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকি। চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এই বৈঠক চান তিনি। সেই সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও তার খালা শেখ হাসিনার সাথে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বলেও চিঠিতে উল্লেখ করেন টিউলিপের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এসব অভিযোগ অস্বীকার করলেও দেশে বিদেশে সমালোচনার জেরে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ ছাড়েন টিউলিপ। তেরো জেলায় তাপপ্রবাহ বইছে। আরও 2 দিন এই তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু স্থানে বৃষ্টিও হতে পারে, তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে আজ। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টি এবং তা কয়েকদিন অব্যাহত হতে পারে বলছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ু দেশের উপর এখন কম সক্রিয়, এর ফলে এখন বৃষ্টির প্রবণতা কমে এসেছে। গত মে মাসের শেষ এবং চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছিল। মে মাসের শেষে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, এর প্রভাবে ব্যাপক বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে 24 মে নির্দিষ্ট সময়ের অন্তত 1 সপ্তাহ আগে দেশে মৌসুমী বায়ু প্রবেশ করে। এই দুইয়ের প্রভাবে বৃষ্টি বাড়তে থাকে। বৃষ্টি বাড়লেও গরম কমছে না। এর কারণ প্রসঙ্গে বাতাসে প্রচুর আর্দ্রতার কথা বলছেন আবহাওয়াবিদেরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।